দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও চলুন অতিথির কাছে। বিশ্ববিদ্যালয়ের সে সময়ের একটি বিশেষ ঘটনা যেটা আমি বলতে চেয়েছিলাম, সেটা ছিল এরশাদ বিরোধী আন্দোলনের একটি সময়, চরম তুঙ্গে ছাত্রদের আন্দোলন। শিক্ষা দিবস 14ই ফেব্রুয়ারি 1983। সেদিন বিশ্ববিদ্যালয় অঙ্গন মিছিল আর মিছিল, চারিদিকে শুধু মিছিল, ছাত্রদের শিক্ষা ভবন ঘেরাও। সেখানে আমরা সকালে মিছিল করে যাই এবং মিছিল থেকে ফিরেও আসি। হঠাৎ শাহবাগের মোড় থেকেই শুনতে পেলাম যে ওখানে ছাত্রদের উপর গুলি করা হয় এবং আমরা ছুটে যাই কলা ভবনে। সেখানে গিয়ে দেখি ছাত্রদের লাশ এবং সেখান থেকেই ওই আমাদের চারপাশ ঘিরে ফেলে পুলিশ এবং অন্যান্য বাহিনী এবং সেখান থেকে শত শত ছাত্র ছাত্রীকে প্রায় 15টা-16টা ট্রাকে করে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ কন্ট্রোল রুমে শাহবাগে এবং শুরু করে টর্চার। ওইখান থেকে টর্চার নিয়ে যায় আর্মি কন্ট্রোল রুমে, সেখানে টর্চার। তারপরে সেখান থেকে প্রায় 2 দিন টর্চার করার পরে সামারি মার্শাল কোর্টে নিয়ে আবার সেখানে টর্চার। 3rd ডেতে নিয়ে যায় ক্যান্টনমেন্টের ভিতরে এবং আমার সেদিন রাজনৈতিক কারণে জীবনের প্রথম কারাবরণ এবং ক্যান্টনমেন্টের ভিতর থেকে সম্ভবত 9 দিন পরে আমি ছাড়া পাই। স্মৃতিটা এখনো আপনার মনে আছে। দাদা, অনেকক্ষণ আপনার গল্প শুনলাম, এবার চলুন আরেকটা আপনার গান শুনি। আমার কথা শুনে হাসো না তো, দাদা, শুনেছি আপনি বিশ্ববিদ্যালয় ছেড়ে আসলেও এখনো বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। আপনার সেই কাজগুলি সম্পর্কে যদি একটু বলেন। বিশ্ববিদ্যালয় ছেড়ে এসেছি অনেকদিন হলেও সত্যি অর্থে বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মকাণ্ডের সাথে এখন আবার জড়িয়ে গেছি বিগত প্রায় 10 বৎসর। আমরাই আমাদের বিভাগের, যদিও আমি 2টো বিভাগেই পড়াশোনা করি, কিন্তু প্রথম যে বিভাগ সাংবাদিকতা বিভাগ, তার প্রতি আকর্ষণ থাকে সবার প্রথম বিভাগের প্রতি। সেখানে আমার বন্ধু ডক্টর শেখ আব্দুল সালাম যখন চেয়ারম্যান হন, তখন আমরা সবাই মিলে সেখানে আমরা আমাদের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করি এবং সেই অ্যালামনাই প্রথম থেকেই বিশেষ দায়িত্ব বর্তায় আমার উপরেও এবং কিছুদিন পরেই আমাকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। বিশেষ করে আমি নাম উল্লেখ করব আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর জনাব আরিফিন সিদ্দিক স্যারের কথা, যিনি আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখেন, যার জন্য ওনাকে আমাদের প্রধান পৃষ্ঠপোষকের পদমর্যাদায় আমরা আসীন করি, যা তিনি আজও আছেন। এবং পরপর 2বার সাধারণ সম্পাদক এবং বর্তমানে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছি। এবং এই কারণেই আমাকে বিশ্ববিদ্যালয়ের বিভাগের বর্তমান ছাত্রছাত্রীদের সাথে এবং যারা গত ছাত্র, যারা অ্যালামনাইর মেম্বার, সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ রাখতে হয় এবং নানাবিধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। এই সব কিছুর পরেও কিন্তু সঙ্গীত একটা আলাদাভাবে আপনার সঙ্গেই থেকে যায়। সঙ্গীত আপনার ভালোবাসার একটা বিশেষ একটা দিক রেখে দেয়। তো এই সঙ্গীতকে ধরে রাখার জন্য আপনি কি করেন? চর্চা করেন প্রতিদিন? হ্যাঁ, আমাকে অলমোস্ট প্রতিদিন না হলে সপ্তাহে 5 দিন আমি বসি রেয়াজ করতে এবং সেটা সময়ও খুবই সীমিত একটা সময়, যেটা সারাদিনের কর্মকাণ্ড শেষ করে যখন বাসায় ফিরি, সে 8টা হোক 9টা হোক, হয়তো অফিসিয়াল ড্রেস না ছেড়েই আমাকে হারমোনিয়াম নিয়ে বসতে হয়। এটা মনের টানেই আমি বসি এবং সারাদিনের আমার যত জঞ্জাল আমি মনে করি একই সাথে আমার দেহ থেকে বেরিয়ে যায়। আমি অনেকটাই ভালো বোধ করি
এবং এই সঙ্গীত সুধায় নিজেকে সিক্ত করে আমি অনেকটাই নিজেকে হালকা করি। বাহ, আপনার সেই যে চাঁদপুরে আপনার বিদ্যালয় যেখানে আপনি গান শিখেছেন, তাদের সঙ্গে আপনার যোগাযোগ হয়? হ্যাঁ, এখনো যোগাযোগ আছে। ওই আমার সেই বিদ্যালয় যেখানে আমি 5 টাকা বেতনে প্রথম গান শিখতে শুরু করি, সেখানে নিয়মিত যোগাযোগ। আমি প্রতি বছর পহেলা বৈশাখ সেই ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের যাবতীয় ব্যয় এবং তাদের মিষ্টি, তাদের কাপড়, সেটা আমি চেষ্টা করি আমার ঢাকা থেকে পাঠাতে। একই সাথে সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার যে জায়গা, সেটা একটু সীমিত ছিল, জায়গা ছিল না। আমরা সেখানে আরও একজন প্রাক্তন ছাত্র এবং আমি দুজনে মিলে একটি অডিটোরিয়াম এবং একটি ছাত্রদের শিক্ষার জন্য, তাদের প্রতিদিনের ক্লাস নেয়ার জন্য একটি ঘর আমি আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে সেখানে আমি তৈরি করে দিই। এবং এই গত 2 মাস আগেও সেখানে একটা মাসিক সভায় আমি ঢাকা থেকে কয়েকজন বিশিষ্ট শিল্পীদেরকে নিয়ে সেখানে মাসিক গানের আসরে অংশগ্রহণ করি। ভীষণ একটা সুন্দর খবর এটা। নিশ্চয়ই সেখানকার যে শিক্ষার্থীরা তারা আপনাকে অনেক অনেক দিন মনে রাখবে আশা করছি। দাদা, তাহলে আরও একটা গান শুনি আপনার। এবার কি গান শুনবো? আধুনিক গান। আচ্ছা, ঠিক আছে, চলুন আরেকটা গান শুনে আসি। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখে জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আজও মনে পড়ে, মেয়ে গেলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আজও মনে পড়ে, মেয়ে গেলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না কো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না কো সব কথা গঞ্জনা। মানো শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি
কিছু বলে। দাদা, বাংলাদেশে আপনি অনেকগুলি সঙ্গীত সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি কিভাবে এইগুলি মেনটেন করেন? মানুষের ভালোবাসা মানুষকে সব কাজ করার জন্য সময় তৈরি করে দেয়। যেহেতু সঙ্গীতের প্রতি আমার ছোটবেলা থেকেই আকর্ষণ এবং সঙ্গীতকে আমি আরও নিয়েই পথ চলতে চাই, সেজন্যই আমি গঠন করি সরগম সাংস্কৃতিক দল। সরগম একটি বলা চলে নিয়মিত সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা, এবং এই পত্রিকার সাথে পাশাপাশি আমরা পথ চলি সরগম সাংস্কৃতিক দলের, এবং শুরু থেকেই জন্মলগ্ন থেকে আমি এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমরা নিয়মিত সঙ্গীত শেখানো এবং শুদ্ধ সঙ্গীত চর্চার জন্যে বিভিন্ন সময় অনুষ্ঠান এবং সঙ্গীত প্রসারের জন্য নানাবিধ আমাদের উদ্যোগ থাকে। এর বাইরে আরেকটি সংগঠন আছে গানের খেয়া, সেখানেও যারা অবহেলিত শিল্পী আছে সেই সমস্ত শিল্পীদেরকে সামনে নিয়ে আসার জন্যে, তাদেরকে প্রচারে আরেকটু এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য, পরিচিত করার জন্যে এবং তাদের সঙ্গীত চর্চায় সাথে সাথে শুদ্ধ সঙ্গীত চর্চাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে আমাদের এই প্রয়াস। সেখানেও আমি সভাপতির দায়িত্ব পালন করছি এবং নিয়মিত সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছি। এর বাইরে আরও কিছু সাংস্কৃতিক সংগঠন আছে যেগুলোর সাথে আমি হয়তো সহযোগী হিসাবে এবং তাদের সহকর্মী হিসাবে কাজ করি। এতে আমার দেশের সংস্কৃতি চর্চা এবং পরবর্তী প্রজন্ম যেন এই চর্চার মধ্যেই থাকে, আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে, তারই একটি ক্ষুদ্র প্রয়াস। ভীষণ ভালো একটা প্রয়াস আপনার। ভালো লাগলো, আপনি আরও অনেক দূর এগিয়ে যান। আমাদের সবসময় শুভকামনা থাকলো নন্দন টিভির পক্ষ থেকে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনার আরও একটা গান শুনবো আমরা। তার আগে যদি আপনি আমাদের নন্দন টিভি এবং আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। নন্দন টিভি আমার দৃষ্টিতে কানাডা থেকে প্রচারিত টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে স্বচ্ছ বলে আমার কাছে মনে হয়, খুব সুন্দর বলে মনে হয় এবং খুবই আকর্ষণীয় বলে মনে হয়। আমি আশা করব এবং আমি অন্তর থেকে কামনা করব নন্দন টিভি আরও সমৃদ্ধ হোক এবং এর প্রচার প্রসার হোক এবং সংস্কৃতির বিকাশে নন্দন টিভি একটি বিশেষ ভূমিকা রাখুক। এবার আমি একটি দেশাত্মবোধক গান শোনাতে চাই। এই গানটি রচিত হয় 1972 সালে। গানের রচয়িতা আমারই প্রয়াত বন্ধু হরিপদ চন্দ, এবং সুর করি আমরা কয়েকজন বন্ধু মিলে, এবং গানটি প্রথম প্রচারিত হয় 1973 সালে চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে। আমি আজকে সেই গানটি শোনাবো। অবশ্যই আমরা আপনার গানটা শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের শিল্পী একজন সচেতন সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে তার জীবনের অনেকটা সময় পার করে দিয়েছেন। সঙ্গীতকে ভালোবেসেছেন, সঙ্গীতকে হৃদয়ে ধারণ করেছেন এবং আগামীতেও তিনি ধরে রাখবেন। তার জন্য রইল অনেক শুভকামনা। আবারও দেখা হবে আগামীর আয়োজনে কোনো প্রিয় শিল্পীর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নন্দন টিভির সঙ্গে থাকবেন। হারিয়ে যে গেছে তারে খুঁজো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, হারিয়ে যে গেছে তারে খুঁজো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না।
মাঝে প্রদীপ হয়ে তারা জলে বাংলার বুকে ছিল তোমার বুকের মাঝে প্রদীপ হয়ে তারা জলে বাংলার বুকে তাদের রক্তে ভেজা পথ ধরে আমরা চলেছি আর আগামী দিনে স্রোতে ভেসে যেতে কেঁদো না কেঁদো না মা, কেঁদো না। ওরা আসবে ফিরে আসবে আধার কেটে যাওয়া সূর্য হয়ে ওরা আসবে আসবে ফিরে আসবে আধার কেটে যাওয়া সূর্য হয়ে ওরা আসবে নতুন আলো নিয়ে নতুন পাখি গানে ভরে দিতে ওরা আসবে কেঁদো না মা, কেঁদো না। হারিয়ে যে গেছে তারে খুঁজো না কেঁদো না কেঁদো না মা, কেঁদো না। হারিয়ে যে গেছে তারে খুঁজো না কেঁদো না কেঁদো না মা, কেঁদো না কেঁদো না।